গত ভাগে আপনারা দেখেছেন মেঘনাকে একটা ভয়াল স্বপ্ন বারবার চিন্তিত করে তুলেছিল। ও আর ওর বন্ধুরা একটা ট্রিপে যাচ্ছিল, আর সেই সময় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি যেখানে থেমেছিল সেখানে একটা প্রাচীন মহল ছিল, যেটা মেঘনা বারবার স্বপ্নে দেখতে পেত। স্বপ্নের রহস্য জানার জন্য মেঘনার বন্ধুরা ওকে মহলের ভেতরে নিয়ে গেল। ওখানে একদল বাদুড় ওদের ওপর আক্রমণ করে, আর ঠিক সেই সময় ওরা একজন মহিলাকে দেখতে পায়, যার পায়ে ঘুঙুর ছিল আর যে নৃত্য করছিল। যখন মেঘনা সেই নারীর মুখ দেখতে পায় তখন সে ভয় চিৎকার করে ওঠে। সবাই ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর বাড়ি ফিরে আসে। কিন্তু সেই দিন রাতে ওই রহস্যময় নারী মেঘনাদের বাড়িতে আসে, আর সে মেঘনার শরীরের ওপর ভর করে। রাত তখন 3টে বাজে। মেঘনার মা তখন বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলেন, আর ঠিক তখনই সে দরজায় টোকা পড়ার শব্দ শুনতে পেলেন। উনি এদিক ওদিকে দেখলেন, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। তিনি মনে মনে প্রচণ্ড ভয় পেলেন এবং ভয় পেয়ে মেঘনাকে ডাকতে লাগলেন, মেঘনা, 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 এটা কিসের আওয়াজ মা? কি হচ্ছে ওখানে? মেঘনা। যে ঠকঠক আওয়াজটা হচ্ছিল সেটা তক্ষুনি থেমে গেল। মেঘনার মা ওই অন্ধকার ঘরে যেন কারোর উপস্থিতি টের পেলেন। কোন একটা রহস্যময় মূর্তি যেন তার কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে। তিনি ভয় পেয়ে উঠে পড়লেন, আর তখনই একটা আলোর রোশনাই দেখা গেল। মেঘনা তার সামনে হাতে মোমবাতি নিয়ে এগিয়ে আসছিল। যেই মোমবাতির আলো মেঘনার মুখের ওপর পড়ল, মেঘনার মা ভয় কেঁপে উঠলেন। মেঘনার পুরো মাথা রক্তে ভরা ছিল, আর সে একজন ডাইনির মতো হাসছিল। সে তার মুখে আঙুল দিল এবং তার মাকে চুপ করতে বলল। মেঘনা, এটা কি হয়েছে তোর মা? আর কি করে ব্যথা পেলি তুই? আয় মা, তোর মাথায় ব্যান্ডেজ বেঁধে দেই। মেঘনার মা একটা ওড়না নিল এবং সেই ওড়না দিয়ে মেঘনার মাথাটা পরিষ্কার করে দিতে লাগলো। কিন্তু মেঘনা হঠাৎ করেই তার হাত থেকে ওড়না কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল আর নিজের হাত পা মোচড়াতে লাগলো। মেঘনার মা সেটাকে দেখে প্রচণ্ডভাবে ভয় পেলেন। মেঘনা, মেঘনা, তোর কি হলো মা? মা, তুই এগুলো কি করছিস? মেঘনা প্রচণ্ড ক্রুদ্ধভাবে তার মার দিকে তাকালো। তার চোখে যেন আগুন জ্বলছিল। সে নিজের হাত পা অদ্ভুতভাবে মোচড়াতে থাকলো। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে তার হাত পা উল্টোভাবে হাঁটতে হাঁটতে বিছানার দিকে এগিয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চালনা করছিল। দেওয়ালের দিকে মুখ করে সে বসে পড়ল, আর ঠিক তখনই রহস্যময় স্বরে কারোর সঙ্গে যেন কথা বলতে শুরু করল। গোমতি এটা ভেবেই নিয়েছিল যে মেঘনার সাথে কিছু একটা হয়েছে, তবুও সে কিছুই বলল না। চুপচাপ সে ভগবানের নাম জপতে জপতে বিছানায় শুয়ে পড়ল। সে ভয় ভয় প্রার্থনা করছিল। পরের দিন সকালে যখন গোমতী ঘুম থেকে উঠল, তখন দেখল মেঘনা তখনও তার বিছানায় শুয়েছিল, একেবারে নিস্তেজ। মেঘনা, তোর শরীর ঠিক আছে তো? আর তোর মাথায় এই ব্যথাটা? গোমতীর চিৎকারে মেঘনার ঘুম ভেঙে গেল। সে ধীরে ধীরে চোখ খুলল এবং তার মায়ের দিকে তাকালো। গোমতী দেখল তার চোখের তলায় কালি পড়ে গেছে, আর তার শরীর সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন কেউ তার শরীর থেকে সম্পূর্ণ রক্ত চুষে নিয়েছে। মেঘনার শরীরের ক্ষতস্থানে পোকামাকড় চলে বেড়াচ্ছিল। সেটা দেখে গোমতীর হৃদয় কেঁপে উঠল, কিন্তু মেঘনার মুখ ভাবলেশীন ছিল। তার চোখে মুখে কোনো রকম ভয়, চিন্তা, কষ্ট ছিল না। সে এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়েছিল। কে জানে আমার মেয়েটার কি হলো? সেদিন রাতে যখন ওর বন্ধুদের সঙ্গে ও বাইরে গেছিল, তখনই কিছু একটা হয়েছে। কিছু না কিছু তো অঘটন একটা ঘটেছেই। এখন ওরাই আমাকে সব কথা বলতে পারবে। গোমতীর কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল, যেখানে মেঘনার সমস্ত পুরনো বন্ধুদের নাম্বার ছিল। গোমতী শীতলকে ফোন করল এবং তাকে মেঘনার কথা বলল। কি? এটা কি বলছো তুমি আন্টি? আমি এক্ষুনি তোমার কাছে আসছি। তুমি একদম চিন্তা করো না, ও একদম ঠিক হয়ে যাবে। আমি মেঘনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শীতল তক্ষুনি কলটা কেটে সমীরকে ফোন করল। অনেক বড় ঘটনা ঘটে গেছে সমীর, তুই তাড়াতাড়ি আমাকে পিক করতে আয়। আমাদের মেঘনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার মনে হয় না শুধু হসপিটালে কিছু হবে, আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে।
আরে তুমি বেশি চিন্তা করো না, মেঘনা হয়তো ওই কথাটা একটু বেশি ভেবে নিয়েছে। সব কিছু নিয়ে ও হয়তো বেশিই ভাবছে, আর তার জন্যই ওর এই অবস্থা। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। সমীর শীতলকে তার বাড়ি থেকে পিক আপ করে নিল, আর দুজনেই মেঘনার বাড়িতে পৌঁছলো। যেই তারা মেঘনাকে দেখতে পেল, তাদের চোখে মুখে একটা চিন্তার ছাপ ফুটে উঠল। মেঘনার অবস্থা দেখে তাদের মন খারাপ হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না যে এক রাতের মধ্যে মেঘনার এই অবস্থা কি করে হলো। তার শরীর নিস্তেজ, চোখের নিচে কালি পড়েছে, আর যেন শরীর থেকে সমস্ত শক্তি চলে গেছে। তারা একে অপরের দিকে তাকিয়ে চুপ করে রইল। তাদের মনে চিন্তা এবং নানান প্রশ্নের উদয় হচ্ছিল। তোমরা সত্যি কথা বলো বাবা, সেদিন রাতে কি হয়েছিল? যখন তোমরা বাইরে ঘুরতে গেছিলে তখন কিছু হয়েছিল নাকি? আর সেটা তোমরা আমার কাছে লুকিয়ে যাচ্ছ। হ্যাঁ আন্টি, ওই না না আন্টি, কিছুই হয়নি। মনে হয় মেঘনার শরীরটা ঠিক ভালো নেই। আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। সমীর শীতলকে চুপ থাকার নির্দেশ দিল, আর ওরা দুজন মেঘনাকে নিয়ে হাসপাতালে চলে গেল। ডক্টর ভেতরে মেঘনার মাথায় ব্যান্ডেজ করছিল। তখন শীতল সমীরের দিকে তাকিয়েছিল। আরে এখন আবার তোমার কি হলো? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তুই আন্টিকে মিথ্যে কথা বললি কেন যে সেই রাতে কিচ্ছু হয়নি? যদি মেঘনার কিছু হয়ে যায় তাহলে জানিস তো তার দায় কিন্তু আমাদের হবে। আমাদের আন্টিকে সবকিছু সত্যি বলে দেওয়া উচিত। বোকামি করো না শীতল, মেঘনার কিছুই হয়নি। ও শুধু ওই কথাটাকে নিজের মাথায় বসিয়ে নিয়েছে। আর আমরা যদি এই কথাগুলো আন্টিকে জানিয়ে দিতাম তাহলে জানো তো আন্টির শরীর আরও খারাপ হয়ে যেত। উনি আগে থেকে এত অসুস্থ, তুমি যদি ওনাকে এই সমস্ত কথা বলতে তাহলে ওনার কি অবস্থা হতো? তুই ঠিক বলছিস সমীর, সেটা তো আমি একবারও ভাবিনি। চল মেঘনাকে গিয়ে দেখে আসি, নিশ্চয়ই ওর ব্যান্ডেজ করা হয়ে গেছে। মেঘনার ব্যান্ডেজ করার পর ওরা দুজন মেঘনাকে গাড়িতে নিয়ে এলো। মেঘনা একবারের জন্য তার চোখের পাতা ফেলছিল না এবং ওদের দিকেও তাকায়নি। আরে মেঘনা, তোর কি হয়েছে? ভূত ঢুকে গেছে নাকি তোর মধ্যে? এইরকম মুখ করে বসে আছিস? ওই দিন রাতে ওই মহলে যা হয়েছিল ওসব ভুলে যা। দুনিয়া এরকম অনেক জায়গা আছে যেখানে এইসব আত্মারা ঘুরে বেড়ায়। তাই বলে তো সমস্ত জিনিসকে আমরা মাথার মধ্যে বসিয়ে ঘুরতে পারি না, না? সমীর, আমার মনে হয় মেঘনাকে আমাদের মন্দিরে নিয়ে যাওয়া উচিত। ও মন্দিরে গেলে ওর ভালো লাগবে, আর হতেও পারে ওর মনে যে ভয়টা রয়েছে মন্দিরে গেলে সেটা ঠিক হয়ে যাবে। তুই একটা কাজ কর, গাড়িটা লেফটে নে আর সোজা মন্দিরের দিকে চল। শীতল যখনই এই কথাটা বলল, সাথে সাথে মেঘনা ক্রুদ্ধ হয়ে উঠল আর স্টিয়ারিং হুইলটাকে নিজের হাতে ঘুরিয়ে দিল। গাড়ির ব্যালেন্স বিগড়ে গেল এবং গাড়ি সামনের একটা গাছে গিয়ে ধাক্কা মারল। এত জোরে ধাক্কা লেগেছিল যে সমীরের মাথা স্টিয়ারিংয়ে লেগে ফেটে গিয়েছিল, আর তার মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছিল। তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। এইসব দেখে ভয়তে শীতল হাঁপাতে শুরু করল। মেঘনা পিছনে বসা শীতলের দিকে ঘুরল আর দুহাতে শীতলের গলা টিপে ধরল। যদি নিজেদেরকে বাঁচাতে চাও তাহলে আজকের পর থেকে ওর থেকে দূরে থাকবে, না হলে ওর সাথে সাথে তুইও মরবি। মেঘনার মুখে এই কথা শুনে শীতল ভয় পেয়ে গেল। তার দম বন্ধ হয়ে আসছিল। মেঘনা গলা টিপে রাখার জন্য তার মুখটা লাল হয়ে যাচ্ছিল। মেঘনা এক ঝটকায় তার গলা ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে চলে গেল। শীতল সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করল এবং সমীরকে হসপিটালে নিয়ে গেল। ও মাই গড, এর তো ভালো চোট লেগেছে। যদি এখানে ওকে নিয়ে আসতে একটু বেশি দেরি হতো তাহলে আমাদের ওকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আমাকে যেভাবেই হোক মেঘনার থেকে দূরে থাকতে হবে, আর নৈতিক আর ভিকিকেও এই ব্যাপারে বলতে হবে। যদি আমরা মেঘনাকে সাহায্য করতে চেষ্টা করি তাহলে আমরাও ফেঁসে যাব, ও আমাদেরকে ছাড়বে না। শীতল নৈতিক আর ভিকিকে কল করে হসপিটালে ডাকল আর ওদের দুজনকে সমস্ত কথা বলল। এইসব শুনে ওরা দুজনও ঘাবড়ে গেল। যদি এটাই ব্যাপার তাহলে মেঘনার থেকে দূরে থাকাই ভালো। আজকে সমীর মরতে মরতে বেঁচেছে, কাল যদি আমাদের মধ্যে থেকে কেউ হয় তো কি করব? সমীরের ভাগ্য ভালো ছিল তাই জন্য ও বেঁচে গেছে, কিন্তু এটাও তো হতে পারে আমাদের ভাগ্য অতটাও ভালো নয়। মেঘনার এই অবস্থা দেখে সবাই তার থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ বাদে মেঘনা তার বাড়ি পৌঁছে গেল আর সোজা গিয়ে নিজের বিছানায় বসল। সে রাগে দেওয়ালের দিকে বারবার দেখছিল আর নিজের মাথাটা জোরে জোরে নাড়াচ্ছিল। ওইদিকে গোমতী নরম স্বরে তাকে বলল একটু রেস্ট নিতে।
মাথায় হয়তো ব্যথা হচ্ছে, আর মনে মনে এটাই ভাবছিল যে ওর বন্ধুরা ওকে আদৌ ছাড়তে এসেছিল, হয়তো ওকে বাড়ির বাইরেই ছেড়ে চলে গেছে। গোমতী শীতলকে ফোন করে কিছু জানতেই যাচ্ছিল, কিন্তু মেঘনা গোমতীকে ক্রুদ্ধ স্বরে বলল, চুপ কর বুড়ি, না হলে তোর মেয়ের সাথে সাথে তোকেও শেষ করে দেব। কিন্তু তোকে মারার আগে ওকে আগে মারব, যাতে তুই ওকে কষ্ট পেতে দেখতে পাস। আমি এমন কষ্ট দিয়ে মারব যাতে তুই ওকে মারার জন্যে আমার কাছে ভিক্ষা চাস। কে কে তুমি? কি ক্ষতি করেছে আমার মেয়ে? কেন কষ্ট দিচ্ছ ওকে? আমি এক্ষুনি তান্ত্রিক ডেকে আনবো। চলে যাও আমার মেয়ের শরীর থেকে। তান্ত্রিককে তো তুই তখন ডাকতে পারবি যখন তুই বিছানা থেকে উঠতে পারবি। কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি জন্যে প্রতিশোধ নিতে চাইছো আমার মেয়ের ওপরে? সেটা তুই খুব তাড়াতাড়ি জেনে যাবি, কিন্তু যতক্ষণে তুই জানতে পারবি তখন তোর কাছে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নিজের মায়ের দিকে তাকিয়ে মেঘনা জোরে জোরে হাসতে লাগল। সে মেঝের উপর একটা পোকাকে চলতে দেখল, আর সে সেটাকে উঠিয়ে চকলেটের মতো খেয়ে নিল। সে নিজের মাথাটা সম্পূর্ণরূপে পিছন দিকে ঘুরিয়ে দিল, আর তার চোখের মণি সম্পূর্ণভাবে সাদা হয়ে গেল। হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। তখনই তাদের প্রতিবেশী মায়া আন্টি তাদের বাড়িতে এলো। আরে, এই মেঘনার কি হয়েছে? এইভাবে মাটিতে পড়ে আছে কেন? মায়া মেঘনার মুখে চোখে জলের ঝাপটা দিল, কিন্তু যখনই সে মেঘনাকে তোলার জন্য ধরল, মেঘনার সারা শরীর ভীষণভাবে কাঁপতে শুরু করল, যেন তার শরীরে বিদ্যুতের ঝটকা লেগেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে উঠে দেওয়ালের সাথে চিপকে গেল। সে মায়াকে দেখে ভয় পাচ্ছিল, আর ঠিক তখনই গোমতীর চোখ মায়ার রুদ্রাক্ষের মালার ওপর পড়ল। কি হয়েছে মেঘনা তোমার? তুমি এত ভয় পাচ্ছ কেন? যাও এখান থেকে! আমি বলছি না, যাও এখান থেকে! ওকে এখান থেকে বের করে দাও। মায়ের মেঘনার আচরণ ভীষণ অদ্ভুত লাগল। সে গোমতীর দিকে তাকালো, আর গোমতী তাকে ইশারায় এমন কিছু বোঝালো যেটা মুখে বলা সম্ভব ছিল না। মায়া তাড়াতাড়ি তাদের বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মন্দিরে গিয়ে পৌঁছল। কি হলো মা, তুমি এত ভয় পেয়ে আছো কেন? সবকিছু ঠিকঠাক তো? ঠাকুরমশাই, ওই গোমতীর মেয়ে মেঘনা ওর ওপর কিছু একটা ভর করেছে। আপনি আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন, না হলে ওই ছায়া ওকে ছাড়বে না। কি, গোমতীর মেয়ের ওপর কোনো অশরীরী ভর করেছে? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার সাথে যাচ্ছি। মায়া পুরোহিত মশাইকে নিয়ে গোমতীর বাড়িতে পৌঁছল। মেঘনা ঘরের এক কোণে জড়সড় হয়ে বসেছিল, আর রহস্যময় স্বরে কিছু একটা বলছিল, আর দেওয়াল আঁচড়াচ্ছিল। গোমতী অসহায় ছিল, এই জন্য নিজের মেয়েকে বাঁচানোর জন্য সে বিছানা থেকে উঠতে পারছিল না। পুরোহিত মশাই যেই ঘরের ভেতর ঢুকলেন, তখন মেঘনা বুঝতে পেরে গেল। সে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরল। ঠাকুরমশাই, তুই কেন এসেছিস এখানে? যদি ওকে বাঁচানোর জন্য এসে থাকিস তাহলে চলে যা এখান থেকে, কারণ আমার আত্মা এত বছর ধরে বেঁচে আছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। তুই যদি মাঝখানে এসে আমাকে প্রতিশোধ না নিতে দিস তাহলে তোকেও আমি শেষ করে দেব। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কোন প্রতিশোধের কথা বলছিস তুই? এই বাচ্চা মেয়েটা তোর কি ক্ষতি করেছে? এটা দরকার নয় যে মানুষ তার নিজের কর্মফলই শুধুমাত্র ভোগ করবে। কখনো কখনো অন্যের কর্মফলও তাকে ভোগ করতে হয়, আর এটা ওকে ভোগ করতেই হবে, আর সেটা ওর মায়ের চোখের সামনে। কি হয় তুই সমস্ত সত্যিটা বলে দে, না হলে আমারও কিন্তু অনেক পদ্ধতি জানা আছে, যাতে তুই সত্যি তো বলবি, কিন্তু তাতে তোর অনেক কষ্ট হবে। না, বলবো না, কখনো বলবো না। তুই যা করতে পারিস কর। পুরোহিত মশাই তার হাতের কমণ্ডলু থেকে জল বের করলেন এবং মেঘনার দিকে ছিটিয়ে দিলেন। জল গায়ে পড়তেই মেঘনা প্রচণ্ডভাবে চিৎকার করে উঠল। তখনই পুরোহিত মশাই একটা মন্ত্রপুত ছাই দিয়ে মেঘনার চারিদিকে একটা গণ্ডি কেটে দিল। এটা তুই ঠিক করছিস না ঠাকুরমশাই। তুই এইভাবে ওকে বাঁচাতে পারবি না। যদি তুই আজকে ওকে বাঁচাসো, আমি আবার কালকে ফিরে আসব, কারণ আমার আত্মা মুক্তি পাবে না। আমার আত্মা বহু বছর ধরে বিচার চাইছে, নিজের প্রতিশোধের জন্য ঘুরে বেড়াচ্ছে।
তুই আমাকে কথার জালে ফাঁসাতে পারবি না। আমি তোর এই সমস্ত কথায় ভুলবো না। তোকে তো আমি মুক্তি দিয়েই ছাড়ব। তোর মতো দুষ্ট আত্মারা সাধারণত মুক্তি চায় না, কিন্তু ভগবানের সামনে তো তোকে মাথা নত করতেই হবে। যতক্ষণ না আমি প্রতিশোধ নিতে পারছি, আমি মূর্তিকে স্বীকার করতে পারবো না। ঠাকুর মশাই, ভুল মানুষকে সঙ্গ দিস না, না হলে নিজেও পাপের ভাগীদার হবি। পুরোহিত মশাই অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। সে ওখানে একটা যজ্ঞকুণ্ড জ্বালালো। যজ্ঞকুণ্ডে আগুন প্রজ্বলিত হতেই মেঘনার শরীর কাঁপতে শুরু করলো। সে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। একবার তার শরীর থেকে আত্মা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু পর মুহূর্তে আবার ওই আত্মা তার শরীরে প্রবেশ করছিল। প্রায় 2 ঘন্টা ধরে পুরোহিত মশাই ওখানে যজ্ঞ করলেন, কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পরেও পুরোহিত মশাই মেঘনার শরীর থেকে ওই আত্মাকে বের করতে পারল না। মেঘনার শরীর দুর্বল হয়ে পড়েছিল, তাই জন্য সে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে গেল। এটা তো হতে পারে না, এটা তো অসম্ভব। যজ্ঞ পূর্ণ হওয়ার পরেও কোনো আত্মা মানুষের শরীর থেকে বের হচ্ছে না। আমার মনে হয় এই আত্মা খুবই শক্তিশালী। এ ঠিকই বলেছিল, এ সহজে মুক্তি নেবে না। এ যতক্ষণ না নিজের প্রতিশোধ পূর্ণ করছে, ততক্ষণ ও নিজের মুক্তি চায় না। গোমতী নিজের মেয়ের অবস্থা দেখে কাঁদছিল, আর পুরোহিত মশাইকে বলছিল, কিসের প্রতিশোধ নিতে চাইছে? আমার মেয়ে কি করেছে? আমার মেয়ে তো কখনো একটা মাছিও মারেনি, তাহলে কোনো মানুষের ক্ষতি কি করে করবে? তখনই পুরোহিত মশাই গোমতীকে বলল, মনে হয় তুমি ওর কথা ভালো করে শোনোনি গোমতী। তোমার মেয়ে তার কর্মফল ভুগছে না। হয়তো এর পেছনে তোমার কিংবা তোমার বংশের কোনো অভিশাপ রয়েছে, যেই অভিশাপ এখন তোমার মেয়ের ওপর পড়ছে। মনে করো, হয়তো তোমার কিছু মনে পড়ল, কারণ যতক্ষণ না আমরা জানতে পারছি এই আত্মাটা কার, ততক্ষণ আমরা চেয়েও কিছু করতে পারবো না। আমি শুধু এইটুকুই করতে পারি যে তোমার মেয়েকে একটা রক্ষাসূত্র দিতে পারি, কিন্তু যখনই সেই রক্ষাসূত্র তার শরীর থেকে আলাদা হয়ে যাবে, তখনই ওই আত্মা আবার ফিরে আসবে। পুরোহিত মশাই মেঘনার হাতে একটা রক্ষাসূত্র বেঁধে দিলেন এবং তারপর চলে গেলেন। মায়া মেঘনাকে তার বিছানার ওপর শুইয়ে দিয়েছিল। রাত গভীর হয়ে এসেছিল। গোমতী বিছানায় শুয়েছিল, কিন্তু মেঘনার কথা ভাবতে ভাবতে তার চোখের ঘুম উড়ে গিয়েছিল। ঠিক তখনই তার চোখ সামনের দেওয়ালে গিয়ে পড়ল। দরজার ওপরে লাগানো আলো থেকে সামনের দেওয়ালে হালকাভাবে আলো পড়ছিল। ওই হালকা আলোয় একটা ছায়া দেখা গেল, একজন নর্তকীর ছায়া, যে নৃত্য করছিল। তার পায়ে ঘুঙুর এবং গানের আওয়াজ যেই গোমতীর কানে গিয়ে পৌঁছল, ভয়ের চোটে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। তুমি? ভয়ের চোটে গোমতীর গলা শুকিয়ে গেল। নর্তকীর পোশাক পরে একজন নারী তার সামনে দাঁড়িয়েছিল, যার শরীরের মাংস গলে গলে পড়ছিল, আর তার ভেতর থেকে পোকামাকড় বেরিয়ে আসছিল। চোখের মণি সাদা হয়ে বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসছিল। সে একবার মেঘনার দিকে তাকালো, আর তক্ষুনি মেঘনার হাতে বাঁধা রক্ষাসূত্র ওখানেই ছিঁড়ে গেল। আর ঠিক সেই সময় ও মেঘনার শরীরে আবার প্রবেশ করল, আর মেঘনা তার মাথাটাকে পিছন দিকে ঘুরিয়ে ভয়ানকভাবে হাসতে হাসতে নিজের মায়ের দিকে তাকালো।